গ্রামে একের পর এক আত্মহত্যা হচ্ছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে 12 বছর আগে এই গ্রামের এক তান্ত্রিককে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। কেউ কেউ মনে করছেন এই খুনগুলো করছে সেই তান্ত্রিকের আত্মা, আবার কেউ মনে করছে এগুলো শুধুমাত্র আত্মহত্যাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল ঘটনাটা কি। গল্পটি হরর মনে হলেও গল্পটি পুরো থ্রিলারে ভরপুর, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। সিনেমার শুরুতে আমরা 1979 সালের ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাপারে জানতে পারি। রুদ্রবনাম গ্রামে ভেঙ্কটেশ নামে এক লোক একটি মৃত মেয়ে এবং তার স্ত্রীকে সামনে রেখে কোনো এক ধরনের মন্ত্র বা পুজোপাঠ করছে। আর এই কাজের ফলে চারদিকের পরিবেশ অন্যরকমের পরিবর্তন দেখা যায়। গ্রামের লোকজন বুঝতে পারে এই পরিবর্তন হচ্ছে তার করা তন্ত্রমন্ত্র বা কালো জাদুর জন্য। এতে তারা লোকটি ও তার স্ত্রীকে মারতে শুরু করে, কিন্তু তারা যেন কিছুতেই থামছিল না। গাছে বাঁধা অবস্থায় উচ্চারণ করে যাচ্ছিল একের পর এক মন্ত্র। এরপর সিদ্ধান্ত নেয় তাদেরকে মেরে ফেলার, কিন্তু বাবা মায়ের এই অবস্থা দেখে তাদেরকে বাঁচাতে চলে আসে তাদের সন্তান। সবাই মিলে ছেলেটিকে ঠেকিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে ওই দুই লোকটিকে। আগুনে পুড়ে মারা যাওয়ার সময় অভিশাপ দিতে থাকে মহিলাটি। সে বলে খুব দ্রুতই এই গ্রাম কবরস্থানে পরিণত হবে। পরের দিন গ্রামপ্রধান ছেলেটিকে অনাথ আশ্রমে রেখে আসে, কিন্তু আমরা দেখতে পাই বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ছেলেটি কেমন যেন অস্থির হয়ে উঠছে। মনে মনে সে তার বাবা মায়ের মতো মন্ত্র পড়তে শুরু করে। ঘটনা পরিবর্তন হয়। 12 বছর পর একজন বৃদ্ধ লোক তার ক্ষেতে পাহারা দেওয়ার জন্য রাতে একাকী অবস্থান করছিল। হঠাৎই তার পাশে একটা কাক এসে ডাকতে শুরু করে। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন কাকটি যাচ্ছিল না, তখন সে নিজেই কাকটিকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে আসে। আশ্চর্যজনকভাবে কাকটি লোকটির উপর হামলা করে বসে। পরদিন তার ছেলে এসে তার বাবাকে আর খুঁজে পায় না। এদিকে এক সপ্তাহ কেটে যায়। সূর্যা নামের একটি ছেলে তার মা ও তার ভাইকে নিয়ে এই গ্রামে বেড়াতে আসছিল। তারা এই গ্রামের জমির মালিক ছিল। তারা শহরেই থাকে, তাই গ্রামের লোকজন তাদের জমিতে একটি স্কুল স্থাপনের প্রস্তাব দিয়েছে। সেই বিষয়ে কথা বলার জন্যই গ্রামে তাদের আসা। হঠাৎ একটা মরা কাক এসে তাদের গাড়িতে আশ্রয় পড়ে। বিষয়টি যেন তাদেরকে সাবধান করে দিচ্ছিল যে সামনে না এগোতে। এদিকে গ্রামের প্রধান পূজারী তাদের কাছে থাকা একটি পুরাতন বইয়ের সাহায্যে সামনে আসা এক অনুষ্ঠানের সময় নির্ধারণ করছিল। তারা মূলত এই বিশ্বাসে গ্রন্থটি ব্যবহার করত যে তাদের যাবতীয় সব সমস্যার সমাধান এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। সূর্যা গ্রামে এসে তাদের দূরসম্পর্কের বোন পার্বতীর বাড়িতে আশ্রয় নেয়। আমরা দেখি পার্বতীর কানে কোনো একটা সমস্যা আছে। সে বারবার ওষুধ ব্যবহার করত। রাতে সূর্যা তার ভাইয়ের সাথে বাইরে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সে কাউকে যেন একটি মুরগি চুরি করে পালাতে দেখে, কিন্তু তার মুখে কাপড় বাঁধা থাকায় তাকে স্পষ্ট দেখতে পায় না। কৌতূহলী হয়ে সে মেয়েটিকে ধরেই ফেলে এবং মুখের কাপড় সরিয়ে মেয়েটিকে বলে মেয়ে হয়ে চুরি না করাটাই ভালো। পরের দিন জমির বিষয়ে কথা বলার জন্য সূর্যা ও তার মা গ্রাম প্রধানের বাড়িতে যায়। খাওয়া দাওয়ার এক পর্যায়ে সূর্যা বুঝতে পারে গতকাল রাতে মুরগিচোর মেয়েটার শরীর থেকে যে সুবাস আসছিল, এই ঘরের মেয়ে নন্দিনীর গা থেকেও একই সুবাস আসে। সুযোগ বুঝে সূর্যা নন্দিনীকে গতকাল রাতের কথা জিজ্ঞাসা করে। নন্দিনী বলে ওই মুরগি আমার মুরগিকে লড়াইতে হারিয়ে দিয়েছিল, তাই আমি প্রতিশোধ নিতে এটি করেছি। আর এখন ওটা আমার পেটে। তুমি ভিতরে যে খাবার খেয়েছো চিকেনটা, সেটাও ওই মুরগির। এখন এসব কথা বলতে বলতে তারা একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায় আর পছন্দ করতেও শুরু করে দেয়। এর মধ্যে আমরা জানতে পারি নন্দিনীর মৃগী রোগ আছে, তাই তাকে প্রতি সপ্তাহে ইঞ্জেকশন দেওয়ার জন্য একজন ডক্টর রয়েছে। এদিকে কুমার নামের একটি ছেলেকে দেখা যায় যে অন্য গ্রাম থেকে তার প্রেমিকা সুধার সাথে দেখা করতে এসেছে। এই কুমারকে খুব ভালোভাবে মনে রাখবেন। এখানে সুধার পরিচয়টি আপনাদের দিয়ে দেই। সুধা হলো নন্দিনীর বাড়িতে যে মহিলাটি কাজ করে তার মেয়ে। আর কুমারের সাথে দেখা করার ব্যাপারে নন্দিনী সবসময় তাদেরকে সাহায্য করছে। সূর্যার মা গ্রামের বাড়ি এবং বাগানটি পার্বতীর নামে লিখে দেয়। যেহেতু তারা এই গ্রামে আর কোনোদিনই আসবে না, তাই পড়ে থাকার চেয়ে ভালো এটা কোনো মানুষের কাজে আসুক। নন্দিনী এসব দেখে বেশ ইমোশনাল হয়ে পড়ে। কাজ শেষে মা সূর্যাকে বলে নন্দিনীকে বাসায় পৌঁছে দিতে। বাসায় যাওয়ার সময় গাড়িতে সূর্যা নন্দিনীকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু নন্দিনী তার কথায় রাজি হয় না। সে বলে আমি তোমাকে ভালোবাসি না এমনটা নয়, আসলে আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। পরের দিন গ্রামে পুজোর অনুষ্ঠান শুরু হয়। গ্রামের লোকজন সেখানে উপস্থিত ছিল। হঠাৎই সেখানে এক সপ্তাহ আগে হারিয়ে যাওয়া সেই মুরব্বীকে দেখা যায়। তার মুখে কাকের আক্রমণে এমন অবস্থা হয়েছে যেন সে কঠিন কোনো রোগে ভুগছে। লোকটি ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করে আর সেখানেই মারা যায়। এসব দেখে গ্রামবাসীর মনে এক আতঙ্কের সৃষ্টি হয়। প্রধান পূজারী এই সমস্যা সমাধানের জন্য সেই গ্রন্থের সাহায্য নেয়। সে জানায় বৃদ্ধ লোকটির জন্য মন্দির অপবিত্র হয়েছে। মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনতে হলে তাদেরকে একটি ব্রত মানতে হবে। সেটা এরকমের যে গ্রামের সবার মঙ্গলের জন্য একটি পুজো পাঠ করতে হবে, যার এক সপ্তাহের মধ্যে বাইরে থেকে কেউ এই গ্রামে আসতে পারবে না বা গ্রামের কেউ বাইরে যেতে পারবে না। তাই যারা গ্রামের বাইরে যেতে চায় তারা যেন আজই চলে যায়, কেননা কাল থেকে তাদের এই ব্রতটা শুরু হবে। গ্রাম প্রধান হরিশ প্রতি পরিবারের জন্য এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দেয়। সূর্যা এবং তার মাকে এবার ফিরতে হবে। সূর্যা চাইছিল শেষবারের মতো নন্দিনীর সাথে আবারও দেখা করতে, কিন্তু যত দ্রুত সম্ভব তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তাই সে আর সুযোগটি পেয়ে ওঠে না।
এদিকে নন্দিনীও সূর্যার চলে যাওয়া নিয়ে চিন্তা করতে থাকে, আর এক পর্যায়ে তার মৃগীর সমস্যা বাড়তে থাকে। ডাক্তারকে ফোন করলে সে চলে আসে। সে জানায় ইঞ্জেকশন শেষ হয়ে গেছে। পাশের ক্লিনিক থেকে ইঞ্জেকশন আনার জন্য সে একজনকে ফোন করে। সূর্যা তার মা ও ভাইয়ের সাথে শহরে ফিরছিল। সে পথেই একজনকে অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন জিজ্ঞাসা করে জানতে পারে ছেলেটি নন্দিনীর জন্য ইঞ্জেকশন নিয়ে যাচ্ছিল। এখন যেহেতু তাদের যাবার আর উপায় নেই, বাধ্য হয়ে সূর্যা ইঞ্জেকশনটি নিয়ে গ্রামে চলে আসে। নন্দিনী কাছে থাকা অবস্থায় ওদিকে প্রধান পূজারী পূজা সম্পন্ন করে এবং গ্রামের চারদিকে একটা রেখা দিয়ে দেয়। তার মানে সূর্যা এক সপ্তাহের জন্য আটকা পড়ল। এদিকে সুধা প্রেমিক কুমারের সাথে পালানোর জন্য গ্রামের সীমানা ভেঙে বাইরে বেরিয়ে পড়ে। স্টেশনে এসে দুজন ট্রেনের জন্য অপেক্ষা করছিল, আর শহরে তারা কিভাবে নিজেদের সংসার করবে তা নিয়ে আলোচনা করছিল। কথা বলতে বলতে আনমনে কখন কুমার ট্রেনের লাইনের উপর উঠে গেছে তা বুঝতেই পারেনি। হঠাৎই সেখানে ট্রেন এসে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। চোখের সামনে এমন মৃত্যু সুধাকে আতঙ্কিত করে তোলে। কিন্তু এখানে দেখা যায় সুধা সীমানার ভেতরে পা দেওয়ার সাথে সাথে গ্রামের সমস্ত আলো যেন স্তমিত হয়ে গেছে, যেন কালো ছায়া গ্রামকে গ্রাস করেছে। কিন্তু সুধা গ্রামে ফিরে এক অদ্ভুত কাণ্ড করে। সে নিজেকে মৌমাছির কাছে সমর্পণ করে। সে কেন এমন করছিল তা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। নন্দিনী সূর্যাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। সে সূর্যাকে বলে, আমরা কখনোই এক হতে পারবো না, কারণ আমি এই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবো না। সে তার গলা থেকে একটা লকেট খুলে সূর্যাকে দেয় তার ভালোবাসার উপহার হিসেবে। ওই দিন রাতে পার্বতী তার ছেলেকে পড়াচ্ছিল। তখন সে এক লোকের আওয়াজ শুনতে পাচ্ছিল। কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে। এগিয়ে যেতেই সে বুঝতে পারে এটা হলো তাদের গায়ের একজন লোক। সে এমনটা করছে। দেখা যায় লোকটি নিজ হাতে নিজের গলা কেটে ফেলছে। গ্রামের সবাই ভাবছিল লোকটি ঋণের দায় আত্মহত্যা করেছে, কিন্তু পার্বতী যেন কেমন হয়ে গিয়েছিল। হঠাৎ সে নিজের কানে একটা বড় সুচ ঢুকিয়ে আত্মহত্যা করে। পরপর এমন মৃত্যুতে গ্রামের লোকজন হতাশ ও আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে তাদের সীমানা কেউ ভেঙে ফেলেছে। প্রধান পূজারী প্রতি বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলে যে গ্রাম থেকে কেউ বাইরে গেছে বা নতুন কেউ গ্রামে ঢুকছে কিনা। গ্রামের লোকেরা সুধার বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে। তখন তার বাবা মা জানায় সুধা বাড়িতেই আছে এবং সে গোসল করছে। আসলে সুধার বাবা মাও মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। লোকদের যেহেতু সীমানার বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তাই পার্বতী ও ওই লোকটির অন্তিম সংস্কারের জন্য গ্রামের একটি নির্জন জায়গা বেছে নেওয়া হয়। সেখানে সূর্যার নজরে পড়ে পার্বতীর যে কানে সমস্যা ছিল সেটা নয়, বরং অন্য কানে সুচ ঢুকিয়েছিল। সূর্যা বুঝতে পারে এটা কোনো আত্মহত্যা নয়, কিছু একটা ঘটছে। একজন সন্ন্যাসী গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা একটি কাকের চোখের দিক তাকিয়ে বুঝতে পারে সে এখানে কিছু একটা ঘটছে। সে গ্রামবাসীকে বলে, তোমাদের এই সীমারেখা কেউ ভেঙে ফেলেছে, কিন্তু তোমরা চাইলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। পূজারী তার কথায় রাজি হয় না, কেননা সে জানতো এই গ্রাম থেকে কেউ বাইরে যায়নি। অন্যদিকে সূর্যা এবং ডাক্তার খুঁজতে থাকে কেন মানুষ আত্মহত্যা করছে। হঠাৎ করেই তারা সুধার লাশ খুঁজে পায়। সুধার ব্যাগে ট্রেনের টিকিট দেখে তারা বুঝতে পারে সুধা কুমারের সাথে পালানোর জন্য গ্রামের বাইরে গিয়েছিল। রেলওয়ে স্টেশনে ফোন দিয়ে সে কুমারের মৃত্যুর খবর জানতে পারে। এবার সূর্যা পূজারীকে সব ঘটনা খুলে বলে সুধা কুমারকে মরতে দেখেছে। এরপর সুধাকে মরতে দেখেছে ওই লোকটি, তাকে আবার আত্মহত্যা করতে দেখেছিল পার্বতী। অর্থাৎ আত্মহত্যাকারীকে যে দেখবে সেই হলো পরের শিকার। সূর্যা জানতে পারে পার্বতীকে প্রথম দেখেছে নন্দিনী, তাই এবার নন্দিনীর সিরিয়াল। নন্দিনীকে বাঁচানোর জন্য সে ছুটে চলে আসে। সূর্যা কিছু বলার আগে নন্দিনী কুয়োর মধ্যে লাফ দেয়। কোনো মতে তাকে বাঁচানো যায়। এবার সবাই ভাবতে থাকে এটা ওই মহিলার আত্মা, যাকে আমরা 12 বছর আগে গল্পের শুরুতে পুড়িয়ে মারার কথা বলেছিলাম। মরার সময় ওই মহিলার অভিশাপের কথা গ্রামের সবাই ভাবতে থাকে। ডাক্তার সূর্যাকে জানায় ওই মহিলার স্বামীকে জীবিত পুড়িয়ে ফেলার পর ঘর থেকে অদ্ভুত রকমের শব্দ আসছিল। তাই কিছু লোক নিয়ে প্রধান পূজারী ঘরের দরজা মন্ত্র দিয়ে আটকে দিয়েছে। এরপর ওখানে আর কোনো প্রকার শব্দই শোনা যায় না। সমস্যা সমাধানের খোঁজার জন্য সূর্যা এবং ডাক্তার সেই ঘরে যায়, কিন্তু তারা আশ্চর্য যে এতদিন আটকে থাকার পরেও সেখানে কোনো ময়লা জমেনি। এখানে যে কেউ এসেছে তার জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছিল। সূর্যা সেখানে ভেঙ্কটেশ নামের সেই লোকটির একটা লেখা বই খুঁজে পায়। সেখানে লেখা ছিল মৃত আত্মাকে নির্দিষ্ট সময়ের জন্য অন্যের শরীরে প্রবেশ করানো যায়। অন্যদিকে পূজারী সকলকে ডেকে বলে নন্দিনীকে এমন একটি আবদ্ধ জায়গায় পুড়িয়ে মারতে হবে যাতে তার মৃত্যু কেউ দেখতে না পায়। এতে করে হয়তোবা অভিশাপ থেকে রেহাই পাওয়া যাবে। সবাই নন্দিনীকে নেওয়ার জন্য আসে, কিন্তু সূর্যা তাদেরকে বাধা দিয়ে বলে আপনারা আমাকে কিছুটা সময় দিন, আমি এর একটা সমাধান নিশ্চয়ই বের করব। সূর্যাকে গ্রামবাসীরা বাধা দিলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সেই আশ্রমে চলে যায়। কিন্তু আশ্রম অনেক আগেই বন্ধ ছিল। আশ্রমের মালিক সূর্যাকে জানায় ছেলেটা মানে ভৈরব একাই থাকতো, আর সারাদিন মন্ত্র পড়তে পড়তে কাকের সাথে কথা বলতো। মাঝে মাঝে গভীর রাতে বের হয়ে যেত কোথাও, যেটা কেউ জানতো না। এভাবে একদিন তার বস যখন তাকে ধরে ফেলে, ভৈরবা মন্ত্র দিয়ে তাকে প্যারালাইজড করে দেয়। সেদিনের পর থেকে সে আর জঙ্গল থেকে ফিরে আসেনি। সূর্যা তারপর জঙ্গলের দিক যাওয়া শুরু করে। সে সেখানে কিছু সাধুকে দেখতে পায় যারা পূজা করছিল। সেই সাধুগুলো সূর্যাকে মন্ত্র দিয়ে বসে আনার চেষ্টা করে, কিন্তু সূর্যাকে বশ করতে পারে না এবং তাদের মন্ত্র কোনো কাজ করে না।
তারপর সবাই সূর্যার উপর আক্রমণ করা শুরু করলে সাধুদের সর্দার সূর্যাকে ছেড়ে দিতে বলে। এই সেই সাধু যে গ্রামের লোকদেরকে সাহায্য করতে চায়। সূর্যার সব কথা শুনে সাধু বলে, এই যুগে এরকমের সিদ্ধি লাভ করা অনেক অসম্ভব, সুতরাং নিশ্চয়ই সে এমন জায়গায় আছে যা সবার চোখের আড়ালে রয়েছে। সূর্যাকে সাথে নিয়ে সাধু একটি গুহার মধ্যে যায়। সেখানে গিয়ে সাধু অনেক অবাক হয়ে যায়। সূর্যা দেখতে পায় ভেঙ্কটেশের সেই চিহ্ন গুহার মধ্যেও আঁকা ছিল। তার মানে হলো ভৈরবা সব শক্তি হাসিল করেছে, যার মাধ্যমে চোখ এবং আত্মা দিয়ে মানুষকে মেরে ফেলছে। সূর্যা গ্রামের সেই পবিত্র গ্রন্থের মতো আরেকটি গ্রন্থ খুঁজে পায়। আসলে এখানে মূল বিষয়টা হলো গ্রামের কেউ একজন আসল গ্রন্থটা চুরি করে নকল গ্রন্থটা পূজারীর কাছে রেখে এসেছে। তাই পূজারী ও গ্রামের লোকেরা যেই সব বিধি পালন করছে তা ভৈরবা চেয়েছে। সূর্যা সেখানে একটি আইডি কার্ড খুঁজে পায়। সেই কার্ডের মাধ্যমে সে জানতে পারে ভৈরবা নামের ছেলেটি হচ্ছে কুমার, যে তার সিদ্ধি হাসিল করার জন্য সুধাকে ব্যবহার করছে। কাহিনীর মূল কারণ আসলে এমনটাই যে ভৈরবা অর্থাৎ কুমার সুধাকে প্রথমে তার পাতা ফাঁদে ফেলেছে এবং তাকে দিয়ে সীমারেখা পার করেছে। আর স্টেশনে কুমারের মৃত্যুটা সুইসাইড ছিল, কারণ তার মৃত্যু দেখেছে সুধা। গ্রামে ফিরে আসার পর সেই চক্র ধীরে ধীরে নন্দিনীর কাছ পর্যন্ত পৌঁছেছে। এখন সূর্যা ও সাধুর প্রথম কাজ হলো ভৈরবার আত্মাকে গ্রামের যে সাহায্য করছিল তাকে খুঁজে বের করা এবং সেই সাথে ভৈরবার আত্মাকে গ্রামের মানুষ থেকে মুক্তি দেওয়া। এদিকে গ্রামের সবাই ভেবেছিল সূর্যা হয়তো কোনো উপায় খুঁজে পায়নি, তাই তারা নন্দিনীকে জীবিত পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সূর্যা ও সাধু গ্রামের দিকে ফিরছিল। সাধু সূর্যার কাছে জানতে চায়, আমরা যখন মন্ত্র পাঠ করছিলাম তখন তোমার উপর কোনো প্রভাব পড়েনি কেন? সূর্যা যখন এই প্রশ্নের উত্তর দিবে ঠিক তখন সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এদিকে সময়ও হাতে খুব কম, তাই সাধুকে খোঁজা বাদ দিয়ে সে নন্দিনীকে বাঁচানোর জন্য সূর্যা একাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে তাকে গ্রামে ঢুকতে বাধা দেয় অন্য গ্রামের লোকজন। জোর জবরদস্তি করে অনেক কষ্ট করে সে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পূজারীকে তার আসল গ্রন্থ দেখায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গ্রামের সবাই তখন ভৈরবার আত্মায় বসে বশীভূত, কারণ তারা এই ভুল গ্রন্থ দ্বারা অনেক ভুল কাজ করেছে, যা ভৈরবার কাজকে অনেক সাহায্য করে দিয়েছে। সাধুও সেখানে পৌঁছে যায়। সে নন্দিনীকে ভৈরবার আত্মা থেকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু সে অনেক বেশি শক্তিশালী ছিল, যে কারণে সাধু তার সাথে পেরেই ওঠে না। সাধু সূর্যাকে বলে, তুমি তার খোঁজ করো যে ভৈরবাকে সাহায্য করেছিল। সূর্যা দেখে গ্রামের সবাই এখানে উপস্থিত থাকলেও একমাত্র হরিশ সেখানে নেই। হরিশকে খুঁজতে সূর্যা তার বাড়িতে যায়। সেখানে খুঁজতে খুঁজতে সে এমন একটা রুমে যায় যেখানে তন্ত্রবিদ্যা করতে যা যা প্রয়োজন সবকিছু সেখানে ছিল। মনে হচ্ছে এখানে বসে কেউ তন্ত্রবিদ্যা করেছে। সূর্যা সেখানে একটি ছবি দেখতে পায়, যার ব্যাপারে হরিশ সবকিছু বলে। এটা শুনলে আপনাদের শরীরও কাঁটা দিয়ে উঠবে। হরিশ বলে, ব্রেঙ্কিটিসের মৃত্যুর পর ওই ঘর থেকে শব্দ ভেসে আসে। আমি একদিন ওই ঘরে গিয়ে দেখি ছবির এই মেয়েটি ওখানে বসে আছে। একাকী এক ছোট্ট মেয়েকে দেখে আমি তাকে ফেলে আসতে পারিনি। আসলে কেউ জানতো না যে ব্রেঙ্কিটিসের একটি মেয়েও আছে, তাই আমি নন্দিনীকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। সূর্যার কাছে এখন সবকিছু পানির মতোই পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে ভৈরবাকে যে সাহায্য করেছিল সে আর কেউ নয়, বরং নন্দিনী নিজেই। সে তার ভাইয়ের সাথে মিলে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। সূর্যা ছুটে আসে নন্দিনীর কাছে। সাধু তখনও চেষ্টা করছে নন্দিনীকে থামানোর, কিন্তু তাদের দুজনের শক্তির সাথে সে পেরে ওঠে না। নন্দিনী পাশের একটি গাছে আগুন লাগিয়ে দেয় এবং সবাইকে সেখানে চলে যেতে বলে। যেহেতু তারা সবাই ভৈরবার বসেছিল, তাই সেই গাছের দিকে তারা চলে যেতে থাকে আত্মহত্যা করার জন্য। সূর্যা নন্দিনীর কাছে এসে বলে, তুমি ভুল করছো। তোমার বাবা মায়ের দোষের শাস্তি তুমি গ্রামবাসীকে এইভাবে দিতে পারো না, সবাইকে মেরে ফেলতে পারো না। এটা শুনে নন্দিনী ও ভৈরবা রাগে চিৎকার দিয়ে বলে, তুমি কিছুই জানো না। আসলে মূল কাহিনীটা এরকমের ছিল যে ব্রেঙ্কিটিসের স্ত্রী প্যারালাইসিস ছিল। তাকে ভালো করার জন্য তারা এক ধরনের চিকিৎসা করছিল, কিন্তু কিছুতেই কাজ হয় না। পরে ব্রেঙ্কিটিস জানতে পারে তন্ত্রবিদ্যার সাহায্যে এমন সিদ্ধি হাসিল করা যাবে যেমন মৃত ব্যক্তির বিভিন্ন অঙ্গ, যেমন হাত পায়ের রগ, সূক্ষ্ম কোষ এবং পেশির শক্তি জীবিত ব্যক্তির শরীরে নিয়ে আসা সম্ভব। 12 বছর আগে ব্রেঙ্কিটিস ওই মেয়েটির লাশের হাতের ও পায়ের শক্তি দিয়ে তার প্যারালাইসিস স্ত্রীকে সুস্থ করার চেষ্টা করছিল, যেটা গ্রামবাসীরা কালো জাদু মনে করে, যার ফলে ব্রেঙ্কিটিস ও তার স্ত্রীকে জীবিত পুড়িয়ে মেরে ফেলা হয়। নন্দিনী বলে, হরিশ আঙ্কেল তাকে নিয়ে আসলেও সে প্রায় ওই বাড়িতে যেত। আর এভাবেই একদিন আমি আমার ভাইকে খুঁজে পাই। আমরা দুজনে মিলেই ওই পবিত্র গ্রন্থ নকল গ্রন্থ তৈরি করি, যা এখন পূজারীর কাছে আছে। সূর্যা তখন বলে, গ্রামের লোকজন সত্যটা না জেনে তখন ভুল কাজ করছে। তুমি তো সব জেনেও ভুল কাজ করছো, তাই তাদেরকে মারতে হলে প্রথমে তোমাকে আমাকে মারতে হবে। কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি এটা কোনোভাবেই করতে পারবে না। নন্দিনী বলে, আমি তোমাকে ভালোবাসি না। এর মধ্যেই ভৈরবার আত্মা সূর্যার উপর আক্রমণ করে, কিন্তু সূর্যার উপর কোনো কিছুই কাজ করছিল না।
কারণ নন্দিনী সূর্যাকে যে লকেটটি উপহার দিয়েছিল সেটা ছিল ব্র্যাঙ্কিটিসের তৈরি করা তার স্ত্রীর জন্য মন্ত্রসিদ্ধ রক্ষা কবচ। সেজন্য জঙ্গলের সাধুরাও সূর্যাকে বশ করতে পারেনি। সূর্যা এবার নন্দিনীকে থামানোর জন্য নিজেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করে। নন্দিনী ছুটে আসে সূর্যাকে থামানোর জন্য। নন্দিনী তাকে বলে, তুমি আমাকে থামালেও আমার ভেতরে জ্বলা প্রতিশোধের আগুন তুমি নিভাতে পারবে না। সূর্যা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। সে নন্দিনীর পিঠে ছুরি বসিয়ে দেয়। নন্দিনী সূর্যাকে তার ভালোবাসার কথা জানিয়ে মারা যায়। সাথে সাথে ভৈরবার আত্মাও মুক্তি পেয়ে যায়। গ্রামের লোকজন জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যায়, কারণ তারা ভৈরবার বশ থেকে মুক্তি পায়। মুভির শেষে আমরা দেখতে পাই সূর্যার চোখে এক অদ্ভুত আলো, আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।